আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় এসএসসি শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজাদ সেভিডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এসএসসি অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করতেছি। সেই অধ্যায়ের ধারাবাহিক আলোচনার আজকের পর্ব হচ্ছে আমাদের পার্ট 5 অর্থাৎ পঞ্চম পর্ব। পঞ্চম পর্বে আমরা আলোচনা করব আমরা অর্থনৈতিক ব্যবস্থা সমূহ। অর্থনৈতিক ব্যবস্থা কাকে বলে, অর্থাৎ আমাদের আজকের টপিক হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা সমূহ। এই অর্থনৈতিক ব্যবস্থা সমূহ এই টপিকের মধ্যে আমাদের দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা কাকে বলে এবং অর্থনৈতিক ব্যবস্থা সমূহের মধ্যে পার্থক্যগুলো এবং অর্থনৈতিক ব্যবস্থা কয়টি আছে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আজকের টপিকটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে। মনে রাখবেন, আমাদের এই যে অধ্যায় থেকে প্রথম অধ্যায় থেকে যে কোশ্চেনগুলো আসে তার দুইটি পার্টের মধ্যে একটি পার্ট হচ্ছে এটা অর্থনৈতিক ব্যবস্থা সমূহ। এখান থেকে অবশ্যই আমাদের সৃজনশীলে আসবে। সুতরাং এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনারা সবাই ভালোভাবে মনোযোগী হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা প্রথমে আলোচনা করব অর্থনৈতিক ব্যবস্থা সমূহ। এখানে আমরা প্রথম আলোচনা করব অর্থনৈতিক ব্যবস্থা কাকে বলে। তো আমি আসলে আপনাদের আমাদের খুব কম সময়ের মধ্যে যেন আমরা বিষয়গুলো তাড়াতাড়ি শেষ করতে পারি, সেই জন্য বিষয়গুলো লিখে রাখছি, একটু ভালো করে খেয়াল করবেন। আচ্ছা, আমরা সংজ্ঞাটা একটু দেখি। এখানে বলা হয়েছে প্রত্যেক সমাজ বা দেশের মানুষের অর্থনৈতিক কার্যাবলীকে কেন্দ্র করে নানারূপ সামাজিক ও আইনগত রীতিনীতি গড়ে ওঠে। এই রীতিনীতির প্রাতিষ্ঠানিক কাঠামোকে অর্থব্যবস্থা বলে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এখানে খেয়াল করি, বলা হয়েছে প্রত্যেক সমাজ বা দেশের মানুষের। দেখেন, আমাদের একটা দেশ বা প্রত্যেকটি দেশের কথা যদি বলি, প্রত্যেকটি দেশের মধ্যে বা প্রত্যেকটা সমাজের মধ্যে অর্থনৈতিক কার্যাবলীকে কেন্দ্র করে, যতগুলো অর্থনৈতিক কাজ হয় সেই কাজগুলোকে কেন্দ্র করে কিছু সামাজিক ও আইনগত রীতিনীতি, কিছু সামাজিক রীতিনীতি বা আইনগত কিছু রীতিনীতি গড়ে ওঠে। রীতিনীতি মানে কি? নিয়ম কানুন, আইন কানুন, যে কিভাবে আমরা পণ্যগুলা ক্রয় করব, বিক্রয় করব, এবং এখানে কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা সঠিক বলে বিবেচিত হবে, কোনটা ভুল বলে বিবেচিত হবে, এরকম অনেকগুলো নিয়ম কানুন আছে। এই যে সামাজিক ও আইনগত যে রীতিনীতিগুলো গড়ে ওঠে, এই রীতিনীতিগুলোর প্রাতিষ্ঠানিক কাঠামোকে কি বলা হয়? অর্থব্যবস্থা বলে। আশা করি বুঝতে পারছি। এখন আমাদের জানতে হবে যে পৃথিবীতে অর্থব্যবস্থা আছে কয়টা। তো এইরকম রীতিনীতি বা কাঠামোগতভাবে অর্থব্যবস্থা পৃথিবীতে আছে 4টি। পৃথিবীতে 4টি অর্থব্যবস্থা রয়েছে। এখানে বলা হচ্ছে তাহলে আমাদের প্রচলিত অর্থব্যবস্থা হচ্ছে পৃথিবীতে কয়টি অর্থনৈতিক ব্যবস্থা আছে? 4টি অর্থব্যবস্থা আছে। নাম্বার 1, আমাদেরকে প্রথমত বলা হচ্ছে পৃথিবীতে একটা গণতান্ত্রিক একটা অর্থব্যবস্থা আছে, সেটা হচ্ছে কি গণতান্ত্রিক অর্থব্যবস্থা বা পুঁজিবাদী অর্থব্যবস্থা। দ্বিতীয়ত হচ্ছে কি নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। তৃতীয়ত মিশ্র অর্থব্যবস্থা এবং চতুর্থত হচ্ছে ইসলামী অর্থব্যবস্থা। তাহলে আমরা আশা করি বুঝতে পারছি প্রিয় শিক্ষার্থীরা, আমাদের পৃথিবীতে অর্থব্যবস্থা আছে 4টা। প্রথমত হচ্ছে কি গণতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থা। তাহলে গণতান্ত্রিক যেটা সেটাকে কি বলা হয়? পুঁজিবাদী অর্থব্যবস্থা, ইংলিশ হচ্ছে ক্যাপিটালিস্টিক ইকোনমি। দ্বিতীয়ত হচ্ছে নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, এটা ইংলিশ হচ্ছে সোশ্যালিস্টিক বা হচ্ছে কমান্ডেড ইকোনমি। এরপর হচ্ছে কি মিশ্র অর্থব্যবস্থা, বলা হচ্ছে কি মিক্সড ইকোনমি, এবং ইসলামী অর্থব্যবস্থা, ইসলামিক ইকোনমি। তাহলে পৃথিবীতে অর্থব্যবস্থা আছে কয়টা? 4টা। এই হচ্ছে এগুলো। আশা করি বুঝতে পারছেন। তো এই 4টার মধ্যে, এই 4টার ব্যাপারে একটা কথা মনে রাখতে হবে, আমরা এই 4টার মধ্যে সবচেয়ে বেশি প্রচলিত 3টা অর্থব্যবস্থা আছে, সেটা হচ্ছে ক খ গ, অর্থাৎ গণতান্ত্রিক অর্থব্যবস্থা, নির্দেশমূলক, মিশ্র অর্থব্যবস্থা। এই 3টাই পৃথিবীতে বেশি প্রচলিত। ইসলামী অর্থব্যবস্থা সম্পূর্ণরূপে বর্তমানে অনেকটা নেই বললে চলে, বা নেই। এবার আসেন, এই 4টি অর্থব্যবস্থার মধ্যে একটা অর্থব্যবস্থার বিষয় নিয়ে আমরা একটু কথা বলছি, সেটা হচ্ছে গণতন্ত্র বিকাশের জন্য 4টি শর্ত। এই যে গণতান্ত্রিক অর্থব্যবস্থা, এই গণতান্ত্রিক অর্থব্যবস্থা কোথায় বিকশিত হবে, বা গণতান্ত্রিক অর্থব্যবস্থা বিকশিত হওয়ার জন্য, গড়ে ওঠার জন্য, বেড়ে ওঠার জন্য কি কি জিনিস দরকার? গণতান্ত্রিক অর্থব্যবস্থা গড়ে ওঠার জন্য 4টা জিনিস দরকার। নাম্বার 1 বলা হচ্ছে কি উন্নত যন্ত্রপাতি। তার মানে এই গণতান্ত্রিক অর্থব্যবস্থা বা পুঁজিবাদী অর্থব্যবস্থা গড়ে ওঠার জন্য বা বিকশিত হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে এখানে কি থাকতে হবে?
উন্নত যন্ত্রপাতি থাকতে হবে। সেখানে কি থাকতে হবে? উন্নত যন্ত্রপাতি। দ্বিতীয়ত পণ্যের বৃহৎ একটি বাজার থাকতে হবে। তৃতীয়ত কতিপয় লোকের হাতে প্রচুর অর্থ জমা থাকতে হবে। চতুর্থত হচ্ছে শ্রমশক্তি বিক্রয় করতে বাধ্য একদল শ্রমিক থাকতে হবে। এই বিষয়গুলো থাকলেই তবে ওখানে গণতান্ত্রিক অর্থব্যবস্থা বিকশিত হবে। এবং পৃথিবীতে বর্তমান যে পৃথিবীর অর্থব্যবস্থা তার অধিকাংশ হচ্ছে মূলত আসলে গণতান্ত্রিক অর্থব্যবস্থার সাথে সম্পৃক্ত। এই গণতান্ত্রিক অর্থব্যবস্থার জন্য বিকশিত হওয়ার জন্য বলা হয়েছে এই 4টি শর্ত, এবং এটা এমসিকিউর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা এমসিকিউতে বেশি আসে। আশা করি বুঝতে পারছি গণতান্ত্রিক অর্থব্যবস্থা বা পুঁজিবাদী অর্থব্যবস্থা বিকশিত হওয়ার জন্য 4টি শর্তগুলা কি কি। আমরা এই শর্তগুলো যেখানে দেখব সেগুলোকে আমরা বলতে পারি সেটা গণতান্ত্রিক অর্থব্যবস্থার রাষ্ট্র। যেমন আমরা যদি একটু উদাহরণ হিসেবে বলি যে আমাদের এই যে বিষয়গুলো আমরা কোথায় দেখতে পাই, যেমন আমেরিকার কথা যদি বলি বা যুক্তরাষ্ট্রে উন্নত যন্ত্রপাতি আছে, তাদের যন্ত্রপাতি খুবই উন্নত। তারপর হচ্ছে পণ্যের একটা বৃহৎ বাজার রয়েছে তাদের। একই সাথে আমাদের যদি বলি আমাদের একটা পণ্যের বাজার রয়েছে কিন্তু আমাদের আবার উন্নত যন্ত্রপাতি নেই। এরপর হচ্ছে কতিপয় লোকের হাতে প্রচুর অর্থ জমা। ওখানে যদি দেখা হয় তাহলে কিছু মানুষের কাছে অনেক বেশি টাকা জমা হয়ে থাকে। এরপর হচ্ছে শ্রমশক্তি বিক্রয় করতে বাধ্য একদল শ্রমিক থাকবে। এই 4টি হচ্ছে গণতন্ত্রের বিকাশের জন্য 7টি শর্ত। আশা করি বুঝতে পারছি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা চলে যাচ্ছি পরবর্তী টপিকে, অর্থনৈতিক ব্যবস্থা সমূহের মধ্যে পার্থক্য। তাহলে এখানে আসে আমরা ইন টোটাল আমরা এখানে কি কি পড়লাম? আমরা এখানে টোটাল 3টা জিনিস বলেছি। একটা হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা কাকে বলে, দ্বিতীয়ত পড়েছি আমরা অর্থনৈতিক ব্যবস্থা পৃথিবীতে আছে কয়টা, এবং তৃতীয় পড়েছি গণতান্ত্রিক অর্থব্যবস্থা বিকাশের জন্য শর্তগুলা কি কি। তো আমরা চলে যাচ্ছি এখন অর্থনৈতিক ব্যবস্থা সমূহের মধ্যে পার্থক্য। তাহলে আমরা তো দেখলাম 4টি অর্থব্যবস্থা আছে। এই 4টি অর্থব্যবস্থা প্রথমত জানবো গণতান্ত্রিক অর্থব্যবস্থা কাকে বলে, সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থব্যবস্থা কাকে বলে, মিশ্র কাকে বলে, ইসলামী অর্থব্যবস্থা এগুলো কাকে বলে এবং এদের মধ্যে পার্থক্যগুলো কি কি সেগুলো সম্পর্কে জানবো। তো চলেন, আমাদের বলা হচ্ছে এখানে অর্থনৈতিক ব্যবস্থা সমূহের মধ্যে পার্থক্য। এই 4টি অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে পার্থক্য কি, কিভাবে আমরা বুঝতে পারবো কোন অর্থনৈতিক ব্যবস্থাটা কোনটা। তো চলেন, আমাদেরকে প্রথমত বলা হচ্ছে এখানে আমরা একটা দেখছি পার্থক্যের বিষয়। এখন আমরা পার্থক্যের বিষয়গুলো দেখব। দ্বিতীয়ত এখানে এরপর বলা হচ্ছে গণতান্ত্রিক অর্থনীতি, সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থনীতি, মিশ্র অর্থনীতি এবং ইসলামী অর্থনীতি। প্রথমে যদি আমরা সংজ্ঞার দিকে তাকাই আমাদেরকে বলা হচ্ছে গণতান্ত্রিক অর্থনীতি কাকে বলে। গণতান্ত্রিক অর্থব্যবস্থা যে অর্থব্যবস্থায় উৎপাদনের উপকরণগুলোর ব্যক্তিগত মালিকানা বিদ্যমান। আমি যে জিনিসগুলোকে হাইলাইট করতেছি একটু ভালো করে খেয়াল করবেন। বলা হচ্ছে যে অর্থব্যবস্থায় উৎপাদনের উপকরণগুলোর ব্যক্তিগত মালিকানা বিদ্যমান। এখন উৎপাদনের উপকরণ চিনি আমরা, অবশ্যই জানার কথা আমরা আগের ক্লাসে আলোচনা করেছি যে উৎপাদনের উপকরণ বলা হয়েছে 4টা: ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এই যে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন এই যেগুলো হচ্ছে উৎপাদনের উপকরণ, এই উপকরণগুলোর ব্যক্তিগত মালিকানা বিদ্যমান থাকবে। এরপর বলা হচ্ছে সরকারি হস্তক্ষেপ ব্যতি রেখে। তার মানে এখানে এই উৎপাদনের উপকরণগুলোর কোনো সরকারি মালিকানা থাকবে না। এখানে মালিকানা শুধু কার? ব্যক্তি। তার মানে ব্যক্তিগত পর্যায়ে বা ব্যক্তিগত মালিকানা বিদ্যমান থাকবে, কিন্তু সরকারি কোনো হস্তক্ষেপ বা মালিকানা থাকবে না। এবং অবাধ দাম প্রক্রিয়ার মাধ্যমে, অবাধ দাম প্রক্রিয়া মানে কি? যেখানে দামের ক্ষেত্রে পণ্যের দাম নির্ধারণে নির্দিষ্টভাবে সরকার বা কারো কর্তৃক, কোন সরকার কর্তৃক দাম নির্ধারিত হবে না, বরঞ্চ পণ্যের যোগান এবং হচ্ছে চাহিদার উপর ডিপেন্ড করে কি হবে? দাম নির্ধারিত হবে। অর্থাৎ দামটা সরকার বা কোনো একটি দল বা বাজার কমিটি কারো কর্তৃক এই দামটা নির্ধারিত থাকবে না, বরঞ্চ পণ্যের যোগান এবং চাহিদার উপর ডিপেন্ড করে কি হবে? দাম নির্ধারিত হবে। এটা বলে অবাধ দাম প্রক্রিয়া। অবাধ দাম প্রক্রিয়ার মাধ্যমে বাজার পরিচালিত হয়, তাকে গণতান্ত্রিক অর্থব্যবস্থা বলে। তাহলে আমরা এখানে 3টা জিনিস নোট ডাউন করতে পারি। গণতান্ত্রিক অর্থব্যবস্থা হচ্ছে ওইটাই যেখানে উপকরণগুলোর মানে উৎপাদনের উপকরণের ব্যক্তিগত মালিকানা থাকবে, সরকারি কোনো মালিকানা বা হস্তক্ষেপ থাকবে না। তৃতীয়ত হচ্ছে কি? এখানে বাজার পরিচালিত হবে অবাধ দাম প্রক্রিয়ার মাধ্যমে। আশা করি বুঝতে পারছি। দ্বিতীয়ত বলা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থনীতি কাকে বলে।
সমাজতান্ত্রিক অর্থনীতি মনে রাখবেন ধনতান্ত্রিক অর্থনীতির সম্পূর্ণ বিপরীত, অর্থাৎ ধনতান্ত্রিকের ঠিক বিপরীত হচ্ছে কি সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থনীতি। আসেন, যে এখানে বলা হচ্ছে যে অর্থ ব্যবস্থায় উৎপাদনের উপকরণগুলো সরকারি মালিকানা বিদ্যমান, ব্যক্তিগত হস্তক্ষেপ ব্যতি রেখে নিয়ন্ত্রিত দাম প্রক্রিয়ার মাধ্যমে বাজার পরিচালিত হয়, তাকে নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থনীতি বলে। তাহলে এখানে বলা হচ্ছে উৎপাদনের উপকরণগুলোর কি মালিকানা বিদ্যমান? সরকারি মালিকানা বিদ্যমান, ব্যক্তিগত কোনো মালিকানা বা হস্তক্ষেপ থাকবে না। ব্যক্তি চাইলে যা ইচ্ছে তাই করতে পারবে, ব্যক্তির করার কোনো স্বাধীনতা নাই, যা করবে সরকার করবে। এবং দাম নিয়ন্ত্রিত দাম প্রক্রিয়া, সরকার দাম নিয়ন্ত্রণ নির্ধারণ করে দিবে এই পণ্যের দাম এতটুকু হবে, এর চেয়ে বেশি হতে পারবে না, এরকম। এটা হচ্ছে কি নিয়ন্ত্রিত দাম প্রক্রিয়ার মধ্যে বাজার পরিচালিত হয়, তাকে সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থনীতি বলে। তাহলে এই দুইটাতে আমরা দেখি কমপ্লিট বিপরীত। এখানে বলা হচ্ছে উৎপাদনের উপকরণের ব্যক্তিগত মালিকানা থাকবে, সরকারি হস্তক্ষেপ থাকবে না। আর এখানে বলা হচ্ছে সরকারি মালিকানা থাকবে, ব্যক্তিগত কোনো হস্তক্ষেপ থাকবে না। এখানে বলা হয়েছে অবাধ দাম প্রক্রিয়া, তার মানে এখানে কেউ দাম ঠিক করে দিবে না, বরং পণ্যের যোগান এবং চাহিদার উপর ডিপেন্ড করে দাম নির্ধারিত হবে। কিন্তু সমাজতান্ত্রিকে বলা হচ্ছে ঠিক তার বিপরীত, এটা বলা হচ্ছে নিয়ন্ত্রিত দাম প্রক্রিয়া, অর্থাৎ সরকার নির্দিষ্ট করে দিবে দাম এতটুকু, এর বাইরে হওয়া যাবে না। আশা করি বুঝতে পারছি ধনতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক অর্থনীতির বিষয়টা। এরপর বলা হচ্ছে মিশ্র অর্থনীতি। তো মিশ্র অর্থনীতি কি? এই যে ধনতান্ত্রিক অর্থনীতির দোষ, সমাজতান্ত্রিক অর্থনীতির দোষগুলোকে বাদ দিয়ে ধনতান্ত্রিক অর্থনীতির গুণ এবং সমাজতান্ত্রিক অর্থনীতির গুণগুলো নিয়ে যে অর্থনীতি গঠিত হয় বা গড়ে ওঠে তাকে মূলত মিশ্র অর্থনীতি বলে। তাহলে বলা আছে যে অর্থ ব্যবস্থায় ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার দুর্বলতা পরিত্যাগ করে, মানে এই যে ধনতান্ত্রিক অর্থনীতির যে দুর্বলতাগুলা, সমাজতান্ত্রিক অর্থনীতির যে দুর্বলতাগুলা, সেই দুর্বলতাগুলোকে পরিত্যাগ করে গুণগুলো নিয়ে, মানে ভালো দিকগুলো নিয়ে গ্রহণ করে গড়ে ওঠে, তাকে কি বলা হয়? মিশ্র অর্থনীতি বলে। একদম মনে রাখতে পারেন মিশ্র অর্থনীতি মানে ধনতান্ত্রিকেরও থাকবে, সমাজতান্ত্রিকেরও থাকবে, এই দুটো মিলে যেটা হয় সেটা হচ্ছে মিশ্র অর্থনীতি। আশা করি বুঝতে পারছি। সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে ইসলামী অর্থনীতি। তো ইসলামী অর্থনীতি কাকে বলে? বলা আছে যে অর্থ ব্যবস্থায় অর্থনৈতিক কর্মকাণ্ড কোরআন ও সুন্নাহর ভিত্তিতে পরিচালিত হয়। কোরআন ও সুন্নাহর ভিত্তিতে পরিচালিত যতগুলো অর্থনৈতিক কর্মকাণ্ড আছে, পণ্য ক্রয় করা, বিক্রয় করা, দার পরিশোধ করা, যতগুলো অর্থনৈতিক কর্মকাণ্ড আছে সবগুলা কোরআন ও সুন্নাহর ভিত্তিতে পরিচালিত হয়, তাকে কি বলা হবে? ইসলামী অর্থ ব্যবস্থা বলে। আশা করি বুঝতে পারছি। তাহলে আমরা যদি চারটা জিনিসকে একসাথে সংজ্ঞায় দিতে চাই তাহলে কিভাবে নেব? তাহলে এখানে যদি আমাদের ধনতান্ত্রিক অর্থনীতি এবং সমাজতান্ত্রিক অর্থনীতি কমপ্লিট বিপরীত, এটা মাইন্ডে রাখবো। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় বলা হচ্ছে কি সকল উৎপাদনের উপকরণের একমাত্র মালিক ব্যক্তি, মানে ব্যক্তিরা মালিক হবে, সরকারি কোনো হস্তক্ষেপ নাই, সরকার কিছু করবে না। আর সমাজতান্ত্রিক হচ্ছে কি তার ঠিক বিপরীত, সেখানে সবকিছু সরকার করবে, ব্যক্তিগত কোনো হস্তক্ষেপ থাকবে না। আর মিশ্র অর্থনীতিতে বলা হচ্ছে সেখানে ধনতান্ত্রিক সমাজতান্ত্রিক দুইটার মিশ্রণে যেটা হবে। আর ইসলামী অর্থনীতি যেখানে অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো সবগুলো কোরআন ও সুন্নাহর নিয়মতান্ত্রিক হচ্ছে কি কোরআন ও সুন্নাহর ভিত্তিতে গঠিত হবে, সেগুলো হচ্ছে ইসলামী অর্থনীতি। এবার আসুন, তো এই চারটা বিষয়ের মধ্যে পার্থক্যগুলো ক্লিয়ার করার জন্য আমি আপনাদেরকে একটা ট্রিক বলবো, এই ট্রিক্সটা ভালোভাবে মনে রাখবেন, ইনশাআল্লাহ আপনি এটা কমপ্লিটলি ভালোভাবে বুঝবেন। নাম্বার 1 ট্রিক্সটা হচ্ছে এই ধনতান্ত্রিক অর্থনীতিকে আপনি মনে রাখবেন এই সাতটার মধ্যে সবচেয়ে খারাপ এর করে খারাপ, মানে সবচেয়ে খারাপ যেটা সেটা হচ্ছে ধনতান্ত্রিক অর্থনীতি। মানে আপনি মনে রাখবেন সকল খারাপ বা সবচেয়ে খারাপ যেটা সেটা হচ্ছে ধনতান্ত্রিক অর্থনীতি। আর এর চেয়ে একটু ভালো, মানে মানে খারাপের চেয়ে খারাপ, এটা বললাম যে খারাপের চেয়ে খারাপ, ধরেন খারাপের স্কোর। আর এটা হচ্ছে কি খারাপ, মানুষের জন্য খারাপ। আর এটা বললাম ভালো, এটা হচ্ছে সবচেয়ে ভালো, সবচেয়ে ভালো। এই ট্রিক্সটা মনে রাখবেন আপনি, মানে এটা ধনতান্ত্রিক অর্থনীতিকে মনে রাখবেন সবচেয়ে খারাপ, আর সমাজতান্ত্রিক অর্থনীতি খারাপ,
এরপর বলতে মিশ্র অর্থনীতি ভালো, আর হচ্ছে সব ইসলামী অর্থনীতি মনে রাখবেন সবচেয়ে ভালো। এবার আসেন, তো এটা কিভাবে দেখেন, গণতান্ত্রিক অর্থনীতির কারণে যেহেতু খেয়াল করেন গণতান্ত্রিক অর্থনীতিতে যেহেতু সকল ব্যক্তিগত মালিকানা বিদ্যমান, সরকারি কোনো হস্তক্ষেপ নাই, তাই মনে রাখবেন যেখানে ব্যক্তির স্বাধীনতা সবচেয়ে বেশি সেখানেই ব্যক্তিরা সবচেয়ে বেশি জুলুম করে। অর্থাৎ ব্যক্তিগত যখন শুধু হস্তক্ষেপ থাকে, যখন সরকারি কোনো হস্তক্ষেপ থাকে না, তখন ব্যক্তি হয়ে ওঠে এক একটা জালিম। ব্যক্তিরা অন্য ব্যক্তির উপর জুলুম করে, অর্থাৎ সে যখন মালিক তখন তার কর্মচারীর উপর জুলুম করে, তার যারা শ্রমিক শ্রেণী তাদের উপর জুলুম করে, তাদের সম্পদ তাদের আয় বন্টন সুষ্ঠুভাবে দেয় না। তাহলে এর জন্য বলা হচ্ছে কি গণতান্ত্রিক অর্থনীতি সবচেয়ে খারাপ, এই জন্য যে এখানে যেহেতু সবকিছুর মালিকানা বিদ্যমান হচ্ছে কি ব্যক্তিগত, সরকারি মালিকানা নাই, হস্তক্ষেপ নাই, এজন্য ব্যক্তিরা অন্যায় করে বিদায়, এটা মনে রাখবেন যে সবচেয়ে খারাপ। আর সমাজতান্ত্রিক অর্থনীতি শুধুমাত্র সম্পূর্ণ সরকারের অধীনে, এখানে ব্যক্তিগত কোনো বাধা নেই, তাহলে ব্যক্তির কোনো একচ্ছত্র ব্যক্তির কোনো স্বাধীনতা নেই, সকল অধিকার সকল কিছু নিয়ে বসে আছে সরকার। তাহলে সরকারও একচেটিয়া ভাবে এই অন্যায় অনেক সময় করে, তবে সেটা গণতান্ত্রিকের চেয়ে সমাজতান্ত্রিক অনেকটা ভালো। এজন্য যে সমাজতান্ত্রিক অর্থনীতিতে এটা বলে সকল মানুষকে সমভাবে চিন্তা করা হয়, সবার অভাব পূরণের জন্য একসাথে চিন্তা করা হয়, বড় লোক ছোট লোক এভাবে চিন্তা করা হয় না, তাই এটাকে আমরা কিছুটা এটার চেয়ে ভালো বলতে পারি। আর মিশ্র অর্থনীতি বললাম ভালো, কারণ এখানে গণতান্ত্রিক এবং মিশ্র, গণতান্ত্রিক ও সমাজতান্ত্রিক দুইটার দুষ্গুণ মিলাই হচ্ছে কি, অর্থাৎ দুষ্গুণাকে বা দুর্বলতাগুলোকে পরিত্যাগ করে কি হয়েছে ভালোগুলো নিয়ে গ্রহণ করা নেওয়া হয়েছে, সেজন্য এটা কিছুটা ভালো। এরপর হচ্ছে কি ইসলামী অর্থনীতি, এখানে মনে রাখবেন মিশ্র অর্থনীতিতে ব্যক্তিগত স্বাধীনতাও আছে, সরকারি স্বাধীনতাও আছে, মানে সরকারও জানা ইচ্ছা করতে পারবে, সরকারও হস্তক্ষেপ করতে পারবে, আবার ব্যক্তিও স্বাধীন যে কোনো কাজ করার ক্ষেত্রে। তো যার কারণে মিশ্র অর্থনীতিতে অনেকটা ভালো, এর জন্য ব্যক্তিগত উদ্যোগেরও স্বাধীনতা রয়েছে, আবার সরকারের হস্তক্ষেপের স্বাধীনতা বা সরকারের হস্তক্ষেপও আছে, তাই ব্যক্তিরা চাইলে যা ইচ্ছে তাই করতে পারে না, সরকার হস্তক্ষেপ করে বিদায় কিছুটা অনেকটা ভালো। আর ইসলামী অর্থনীতি বলা হয়েছে সবচেয়ে ভালো, কারণ এটা সরাসরি ইসলামী অর্থনীতি পৃথিবীর কোনো মানব রচিত কোনো অর্থ ব্যবস্থা নয়, বরং এটা গিফটেড বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা আমাদেরকে সরাসরি আল্লাহ দিয়ে দিয়েছেন, এই তোমরা এইভাবে কাজ করো। আর যেটা মনে রাখবেন আমাদের স্রষ্টা প্রদত্ত, যেটা আমাদের স্রষ্টা প্রদত্ত সেটা কখনোই আমাদের জন্য খারাপ হতে পারে না, এটা আমাদের জন্য সত্যিকার অর্থে ভালো। আর না বুঝতে পারলে জিজ্ঞেস করি আসলে যে কিভাবে ভালো হয়। তো এক কথায় মনে রাখবেন ইসলামী অর্থনীতি হচ্ছে কি সবচেয়ে ভালো, এই কারণে সেটা হচ্ছে কি স্রষ্টা প্রদত্ত, তাই স্রষ্টা জানেন কিভাবে করলে আমাদের জন্য সবচেয়ে ভালো হবে। তবে একটা দুর্ভাগ্যের বিষয় হচ্ছে কি পৃথিবীতে ইসলামী অর্থব্যবস্থা অনেকটা নেই বললেই চলে। এই তিনটা বিষয় হচ্ছে কি, এই তিনটাকে বলে প্রচলিত অর্থব্যবস্থা, আর এটাকে বলা হয় কল্যাণধর্মী অর্থব্যবস্থা। এই কল্যাণধর্মী অর্থব্যবস্থা পৃথিবীতে অনেকটা নেই। আবার আসেন আমরা মূল পার্থক্যগুলোর বিষয়ের দিকে যাচ্ছি, চলেন। উপকরণের মালিকানা আমরা একাধিক ক্লিয়ার করেছি, গণতান্ত্রিক অর্থনীতিতে সকল উৎপাদনের উপকরণের মালিকানা হচ্ছে মালিকানা ব্যক্তিগত মালিকানা বিদ্যমান, সকল উৎপাদন উপকরণের মালিকানা কার হাতে? ব্যক্তির হাতে। আর এখানে সমাজতান্ত্রিকে সকল উৎপাদনের উপকরণের মালিকানা হচ্ছে রাষ্ট্রের হাতে। তাহলে এখানে ব্যক্তিগত মালিকানা বিদ্যমান আর এখানে রাষ্ট্রীয় মালিকানা বিদ্যমান। আর মিশ্র অর্থনীতিতে ব্যক্তিগত মালিকানাও আছে, রাষ্ট্রীয় মালিকানাও আছে। অর্থাৎ আমরা যদি আমাদের দেশের কথা বলি, আমাদের দেশের মধ্যে বাংলাদেশ একটি মিশ্র অর্থনীতির দেশ। কেন খেয়াল করেন, বাংলাদেশে ব্যক্তিরও যে কোনো কাজ করার স্বাধীনতা আছে, আবার একই সাথে সরকারেরও কাজ করার স্বাধীনতা, সরকারও কাজ করে। মানে আমরা যদি বলি বাংলাদেশে উৎপাদনের যে উপকরণগুলো আছে, আমরা জানি ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এগুলোর মালিকানা ব্যক্তির হাতেও আছে না। আমরা অনেকে ভূমির মালিক, আমরা অনেকেই মূলধনের মালিক, সংগঠনের মালিক, এরকম আছি। আবার সরকারেরও এরকম আছে। তাহলে যেখানে ব্যক্তিগত এবং রাষ্ট্রীয় উভয় মালিকানা বিদ্যমান, সেটা হচ্ছে মিশ্র অর্থনীতি। এরপর বলা হচ্ছে ইসলামী অর্থনীতি, যেখানে বলা হচ্ছে উৎপাদন উপকরণের একমাত্র মালিক আল্লাহ এবং মানুষ তার প্রতিনিধি মাত্র। অর্থাৎ ইসলামী অর্থনীতিতে বলা হয় কোন সম্পদের মালিক মানুষ নয়, বরং সম্পদের একমাত্র মালিক হচ্ছে আল্লাহ বা স্রষ্টা। আর
মানুষ হচ্ছে তার প্রতিনিধি মাত্র, মানুষ তার মালিক নয়। আশা করি বুঝতে পারছি। এই বিষয়টা আপনি এভাবে মনে রাখতে পারেন যে মানুষ মালিক নয় কেন, প্রতিনিধি কেন বলা হচ্ছে। যদি আপনি একটা জিনিস চিন্তা করেন, একটা বিল্ডিং এর মালিক মনে করেন আপনার দাদা ছিল, এবং সেই দাদাকে আপনি বললেন মালিক। এখন দাদা মারা যাওয়ার পরে দাদাকে এটা নিতে পারছে? নিতে পারে নাই, বরং সেটা এটার মালিকানা হয়ে গেছে কার? আবার আপনি বলতেছেন মালিক হলো আমার আব্বু। তাহলে আব্বু মারা যাওয়ার পর মালিককে বলবেন আপনি। তা আসলে কিন্তু এটা মালিক নয়, বরং এটা হচ্ছে কি হ্যান্ডওভার করা। উনি ছিল, উনি ওনাকে দিয়েছে, এটা উনি মানে বাবার থেকে, দাদার থেকে বাবা পাইছে, বাবা থেকে আমি পাইছি। এজন্য এটা আসলে মালিকানা নয়, বরং এটা হচ্ছে কি প্রতিনিধি হওয়া। আপনি কিছুদিনের জন্য এটার প্রতিনিধি আপনি, এরপরে প্রতিনিধি হচ্ছে মানে দাদা প্রতিনিধি ছিল, এরপরে প্রতিনিধি হচ্ছে বাবা, এরপরে প্রতিনিধি হচ্ছে আমি। সেজন্য বলা হচ্ছে কি উৎপাদন উপকরণের একমাত্র মালিক হচ্ছে বা সম্পদের একমাত্র মালিক আল্লাহ, আর মানুষ তার প্রতিনিধি হিসেবে কাজ করে। আশা করি বুঝতে পারছেন। তাহলে এখানে আমরা উপকরণের মালিকানার ক্ষেত্রে কি বললাম? উপকরণের মালিকানা ধনতান্ত্রিকে ব্যক্তিগত মালিকানা বিদ্যমান, আর সমাজতান্ত্রিকে রাষ্ট্রীয় মালিকানা বিদ্যমান। এখানে ব্যক্তিগত মালিকানা আছে, রাষ্ট্রীয় কোনো মালিকানা নেই। এখানে রাষ্ট্রীয় মালিকানা আছে, ব্যক্তিগত কোনো মালিকানা নেই। আর এখানে ব্যক্তিগত ও রাষ্ট্রীয় উভয় মালিকানা বিদ্যমান। আর এখানে বলা হচ্ছে কি সম্পদের বা হচ্ছে কি উপকরণের একমাত্র মালিক আল্লাহ, মানুষ তার প্রতিনিধি মাত্র। আশা করি বুঝছি। এরপর বলা হচ্ছে উদ্যোগের স্বাধীনতা। উদ্যোগের স্বাধীনতা, যে কোনো একটা কাজ বা হচ্ছে অর্থনৈতিক কোনো কাজ করার ক্ষেত্রে উদ্যোগের স্বাধীনতা, মানুষ ব্যক্তিগত উদ্যোগের স্বাধীনতা বিদ্যমান। অর্থাৎ গণতান্ত্রিক অর্থনীতিতে ব্যক্তিগত উদ্যোগের স্বাধীনতা বিদ্যমান। ব্যক্তি যা ইচ্ছে তাই যে কোনো কাজ করার ইচ্ছা করতে পারবে, কোনো বাধা, কোনো ধরা বাধা, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে কি উদ্যোগের স্বাধীনতা। গণতান্ত্রিকে ব্যক্তিগত উদ্যোগের স্বাধীনতা বিদ্যমান, আর সমাজতান্ত্রিকে ব্যক্তিগত উদ্যোগের স্বাধীনতা নেই। ব্যক্তিগত উদ্যোগের স্বাধীনতা নেই, বরং রাষ্ট্রীয় উদ্যোগের স্বাধীনতা। অর্থাৎ এখানে ব্যক্তি চাইলে কোনো কিছু করতে পারবে না, সকল কিছু করার একমাত্র অধিকার সেটা রাষ্ট্রের হাতে। এরপর বলা হচ্ছে মিশ্র অর্থনীতি। মিশ্র অর্থনীতিতে ব্যক্তিগত ও রাষ্ট্রীয় উভয় উদ্যোগের স্বাধীনতা রয়েছে। অর্থাৎ ব্যক্তিও স্বাধীন, রাষ্ট্রও স্বাধীন। ব্যক্তি চাইলে যা করতে মন চাচ্ছে করতে পারবে, আবার রাষ্ট্র যা করতে হচ্ছে তা করতে পারবে। তবে সেক্ষেত্রে একটা ব্যালেন্স নিয়ে কাজ করবে। অর্থাৎ ব্যক্তিগত কাজের ক্ষেত্রে যেমন স্বাধীনতা আছে, রাষ্ট্রীয় স্বাধীনতা আছে। তবে সেক্ষেত্রে আপনার ব্যক্তিগত কাজের মধ্যে যদি অন্যায় হয়, সরকার সেটা দেখভাল করবে। এটা কিছু নিয়মতান্ত্রিকতার মাধ্যমে হতে হবে। তাহলে মিশ্র অর্থনীতিতে ব্যক্তিগত এবং রাষ্ট্রীয় উভয় স্বাধীনতা বিদ্যমান। আর ইসলামী অর্থনীতিতেও ব্যক্তিগত এবং রাষ্ট্রীয় উভয় উদ্যোগের স্বাধীনতা। অর্থাৎ এখানেও ব্যক্তিগত স্বাধীনতা রয়েছে আপনার করা, আর রাষ্ট্রীয় উদ্যোগেরও স্বাধীনতা রয়েছে। আপনি কিছু করতে পারছেন, সরকার কিছু করতে আছে, করতে পারবে। তাহলে এবার আসেন মূল উদ্দেশ্য, যে গণতান্ত্রিক অর্থনীতির মূল উদ্দেশ্য কি। ওই যে গণতান্ত্রিকের মূল উদ্দেশ্য যদি আপনি বুঝতে চান, ওই যে এখানে আসেন। গণতান্ত্রিকের সংজ্ঞায় আমরা বলেছি গণতান্ত্রিক অর্থনীতিতে উৎপাদনের উপকরণ মালিক হচ্ছে ব্যক্তি। আর যখন উৎপাদনের উপকরণের মালিক ব্যক্তি হয়, ব্যক্তির শুধু চাওয়া একটাই, সেটা হচ্ছে মুনাফা। তাহলে হচ্ছে কি গণতান্ত্রিক অর্থনীতির মূল উদ্দেশ্য হচ্ছে কি মুনাফা অর্জন, আর সমাজতান্ত্রিক অর্থনীতির মূল উদ্দেশ্য হচ্ছে সমাজ কল্যাণ বা সামাজিক কল্যাণ। যেহেতু এখানে সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থনীতির চালিকা হচ্ছে কি সরকার বা সরকারি মালিকানা বিদ্যমান। সরকারের উদ্দেশ্য হচ্ছে কি করা, জনগণের কল্যাণ বা সমাজের কল্যাণ করা। আর মিশ্র অর্থনীতির উদ্দেশ্য হচ্ছে কি মুনাফা ও সামাজিক কল্যাণ, দুইটাই। যেহেতু ব্যক্তি আছে তাই মুনাফা অর্জন করা এটা উদ্দেশ্য, আবার যেহেতু সরকারি হস্তক্ষেপ আছে তাই বা সরকারি মালিকানা রয়েছে তাই এখানে সামাজিক কল্যাণ বিদ্যমান। আর ইসলামী অর্থনীতির মূল উদ্দেশ্য হচ্ছে সামাজিক কল্যাণ। আর ইসলামী অর্থনীতির মূল উদ্দেশ্য হচ্ছে কি সামাজিক কল্যাণ। অর্থাৎ ইসলামী অর্থনীতিতে এটাই বোঝানো হয়, আপনি ব্যবসা করবেন, মুনাফা করেন, তবে এটা সামাজিক কল্যাণের উদ্দেশ্য মনে করতে হবে। আপনি অতি মুনাফার কথা চিন্তা করবেন না। যতটুকু মুনাফা না হলে আপনি চলতে পারবেন না, মানে যতটুকু মুনাফা দরকার ততটুকু করবেন, এর চেয়ে বেশি করবেন না, অতি মুনাফা করা যাবে না। অর্থাৎ এখানে মূল উদ্দেশ্য হবে যে কি সামাজিক কল্যাণ। আপনি মানুষকে, সমাজের মানুষকে ব্যবসায়িকভাবে তাদের যা প্রয়োজন সেগুলো দেওয়ার জন্যই ব্যবসা করবেন, সমাজের কল্যাণের জন্য, এটাই বোঝানো হয়েছে। এরপর বলা হচ্ছে ভোগ। ভোগের ক্ষেত্রে গণতান্ত্রিক অর্থনীতিতে ভোগের ক্ষেত্রে ভোক্তা সম্পূর্ণ স্বাধীন ও সার্বভৌম। সম্পূর্ণ স্বাধীন ও সার্বভৌম এর মানে হচ্ছে কি ভোক্তার যা মন চায় তা ভোগ করতে পারবে, কমপ্লিট স্বাধীনতা রয়েছে, কোনো ধরনের বাধা নেই।
আর সমাজতান্ত্রিক অর্থনীতিতে ভোগের ক্ষেত্রে ভোক্তা সম্পূর্ণ স্বাধীন নয়, ভোক্তা মন যা চায় তা খেতে পারবে না, ভোক্তাকে নির্দিষ্ট কিছু সরকার কর্তৃক দিয়ে দেওয়া হবে, সরকার কর্তৃক বলে দেওয়া হবে কি ভোগ করতে পারবে আর কি পারবে না। তাহলে এখানে ভোক্তা সম্পূর্ণ স্বাধীন নয়। আর মিশ্র অর্থব্যবস্থায় বলা হচ্ছে মিশ্র অর্থব্যবস্থায় ভোগের ক্ষেত্রে ভোক্তা কিছু কিছু ক্ষেত্রে সরকারের হস্তক্ষেপ বিদ্যমান, অর্থাৎ সাধারণত ভোক্তা স্বাধীন, তবে কিছু কিছু ক্ষেত্রে সরকারের হস্তক্ষেপ আছে। যেমন উদাহরণ হিসেবে দিতে পারি, মনে করেন আমরা আমেরিকায় গণতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান হচ্ছে কি, মনে করেন আমেরিকায় যে কোনো মানুষের যা কিছু খাওয়ার ভোগ করার স্বাধীনতা রয়েছে, তাই তারা যা মন চায় খেতে পারে, কোনো সমস্যা নেই। সমাজতান্ত্রিক অর্থনীতি, সমাজতান্ত্রিক অর্থনীতির দেশ তেমন একটা পৃথিবীতে নেই। তো যদি আমরা রাশিয়া ছিল, বিশেষ করে সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া ছিল, তো সেখানে সরকার বলে দেওয়ার কথা যে নির্দিষ্ট এগুলো ভোগ করা যাবে, এর বাইরে কিছু করা যাবে না, এরকম একটা বিষয় ছিল। আর মিশ্র অর্থনীতি হচ্ছে কি, যেখানে বলা হচ্ছে কি ভোক্তা স্বাধীন, তবে সব ক্ষেত্রে কি নয়, স্বাধীন নয়, কিছু কিছু ক্ষেত্রে সরকারি হস্তক্ষেপ থাকবে। যেমন কিছু এটা এডিক্টেড পণ্য যদি আমরা বলি, আমাদের দেশের কনস্ট্যান্ট মানে আমাদের দেশের অনুসারে যদি আমরা বলতে চাই, আমাদের দেশে আমরা ভোক্তারা যা ইচ্ছে তাই খেতে পারে, তবে কিছু ক্ষেত্রে সরকারি হস্তক্ষেপ আছে। যেমন আপনি মনে করেন এডিক্টেড পণ্যগুলো, আপনি মাদক দ্রব্যগুলো নির্দিষ্ট সরকার বলে দিয়েছে এগুলো ভোগ করা যাবে না, মানে কিছু ক্ষেত্রে রেস্ট্রিকশন আছে, এটা হচ্ছে কি সরকারি হস্তক্ষেপ বিদ্যমান। এরপর বলা আছে ইসলামী অর্থনীতি। ইসলামী অর্থনীতিতে ভোক্তা সম্পূর্ণ স্বাধীন নয়, কারণ এখানে হালাল হারাম বিদ্যমান। ইসলামী অর্থনীতিতে বলা হচ্ছে ভোক্তা সবকিছু ভোগ করতে পারবে না, ভোগের ক্ষেত্রে স্বাধীন নয়, কারণ হচ্ছে কি তাদের এখানে হালাল হারাম বিদ্যমান। আপনি চাইলে যা কিছু খেতে পারবেন না, বরং কোরআন ও সুন্নাহর ভিত্তিতে যেটাকে হালাল বলা হয়েছে সেটা খাওয়া যাবে, আর যেটা হারাম সেটা খাওয়া যাবে না। ধরেন মুসলমানদের জন্য মুসলমানদের গরুর মাংস খাওয়া হালাল, কিন্তু শুকরের মাংস খাওয়া আবার হারাম। তাহলে আপনি ওখানে হালাল হারাম বিদ্যমান, যা ইচ্ছে তাই খেতে পারবেন না, এই রেস্ট্রিকশন আছে। আশা করি বুঝতে পারছেন। তাহলে ভোগের ক্ষেত্রে গণতান্ত্রিক অর্থনীতিতে ভোক্তা সম্পূর্ণ স্বাধীন, আর সমাজতান্ত্রিক অর্থনীতিতে স্বাধীন নয়, আর মিশ্র অর্থনীতিতে সম্পূর্ণ স্বাধীন নয়, কিছু কিছু ক্ষেত্রে রেস্ট্রিকশন রয়েছে। আর ইসলামী অর্থনীতিতেও বাধা বা হালাল হারামের বিদ্যমান, তাই সবকিছু ভোগ করা যায় না। এরপর বলা হচ্ছে বন্টন বলতে এখানে আসলে সম্পদের বন্টন বোঝানো হচ্ছে, সম্পদের বন্টন। তো সম্পদের বন্টনে গণতান্ত্রিক অর্থনীতিতে সম্পদ ও আয়ের সুষম বন্টন নিশ্চিত হয় না। সুষম বন্টন অর্থাৎ যার যতটুকু প্রাপ্য অতটুকু দেওয়া হয় না। আসলে ওই যে বললাম আবার, ব্যক্তিগত মালিকানা তো ব্যক্তিরা তো এরকম নিজেরটাই বেশি দেখে, অন্যেরটা, ওই যে শ্রমিকের মজুরি দেওয়া, ভূমির মালিককে খাজনা দেওয়া, এই জিনিসগুলো আয়ের সম্পদের সুষম বন্টন তারা করে না। তারা চায় শ্রমিককে কম দিয়ে নিজেরটা বেশি চায়। তাই এখানে সম্পদ ও আয়ের সুষম বন্টন নিশ্চিত হয় না। গণতান্ত্রিক আর সমাজতান্ত্রিকে সম্পদ ও আয়ের সুষম বন্টন নিশ্চিত হয়। এখানে যেহেতু সরকার কর্তৃক হস্তক্ষেপ, যেহেতু সরকার সবকিছু করে সব মানুষের মধ্যে সমানভাবে বন্টন করে। এরপর বলা হচ্ছে কি মিশ্র অর্থনীতি। মিশ্র অর্থনীতিতে সম্পদ ও আয়ের সুষম বন্টন নিশ্চিত হয় না। এর কারণ এখানে সরকারের পাশাপাশি ব্যক্তি আছে। যেখানে ব্যক্তি আছে সেখানে মনে রাখবেন, ব্যক্তিরা কখনোই সুষম বন্টন করতে পারে না বা করে না, তারা নিজেরটা বেশি দেখে। তাহলে হচ্ছে কি সম্পদ ও আয়ের সুষম বন্টন নিশ্চিত হয় না। আর ইসলামী অর্থনীতিতে সম্পদ ও আয়ের সুষম বন্টন নিশ্চিত হয়, কারণ ওখানে সম্পদ ও আয়ের সুষম বন্টন নিশ্চিত হওয়ার কারণ ওখানে আইন কানুন মানে ইসলামী বিধিবিধান রয়েছে, যে আপনি এটা না করলে অন্যায় হিসেবে আপনার থেকে কি পেতে হবে, শাস্তি পেতে হবে। তাহলে এরকম কিছু বিষয় আছে। তাহলে আশা করি বুঝতে পারছি আমরা গণতান্ত্রিক অর্থনীতি, সমাজতান্ত্রিক অর্থনীতি, মিশ্র অর্থনীতি ও ইসলামী অর্থনীতির মধ্যে কিছু পার্থক্য। আর বলা হচ্ছে পার্থক্যের বিষয় প্রথমত হচ্ছে কি বলা হচ্ছে শ্রেণী শোষণ। গণতান্ত্রিক অর্থব্যবস্থার মধ্যে শ্রেণী শোষণ বিদ্যমান, অর্থাৎ গণতান্ত্রিক অর্থব্যবস্থার মধ্যে শ্রেণী শোষণ হয়, অর্থাৎ বড় লোকরা বা ধনিক শ্রেণী কর্তৃক গরিব শ্রেণী বা শ্রমিক শ্রেণীর উপর শোষণ করা হয়। সেজন্য আসলে যে আমাদের গণতান্ত্রিক অর্থব্যবস্থার মধ্যে শ্রেণী অর্থাৎ মানুষের মধ্যে শ্রেণীভেদ রয়েছে, যে ধনিক শ্রেণী গরিব শ্রেণী এরকম শ্রেণীভেদ রয়েছে, এবং এখানে ধনিক শ্রেণী কর্তৃক যে গরিব শ্রেণী বা শ্রমিক শ্রেণী তাদের উপর শোষণ বিদ্যমান, মানে শোষণ থাকে।
কিন্তু সমাজতান্ত্রিক অর্থনীতিতে এরকম যে শোষণ, শ্রেণী শোষণ বিদ্যমান নেই, কারণ ওখানে সমাজতান্ত্রিক অর্থনীতিতে সামাজিকভাবে শ্রেণীভেদাভেদ, মানুষের মধ্যে যে শ্রেণীভেদ সেটা অনুপস্থিত, সেটা নেই, এজন্য শ্রেণী শোষণও নেই। আর মিশ্র অর্থনীতিতেও শ্রেণী শোষণ বিদ্যমান। ওই যে কারণ হচ্ছে এখানে ব্যক্তিগত যেখানে মালিকানা আছে সেখানে অবশ্যই শ্রেণী শোষণ থাকবে, শ্রেণীও থাকবে এবং শ্রেণী শোষণও থাকবে। আমাদের দেশে কত যদি বলি, আমাদের বাংলাদেশে কিছু ইন্ডাস্ট্রির মালিক আছে সরকার, কিছু ইন্ডাস্ট্রির মালিক আছে ব্যক্তি। তো ব্যক্তিগত যে গুলো থাকে সেগুলোতে অধিকাংশ ক্ষেত্রে শ্রমিক শ্রেণী যারা, তারা শোষণের শিকার হয়। গার্মেন্টস ফ্যাক্টরির কথা যদি আমরা বলি, সেখানে অনেক সময় আমরা দেখি শ্রমিকরা তাদের প্রাপ্য যে অর্থ মিনিমাম যে তাদের যে কি বেতন, সেই বেতনটাই পায় না, কয়েক মাস বকে, সেটার জন্য তাদের আন্দোলন করতে হয়, এরকম দেখি। সুতরাং এখানে মিশ্র অর্থনীতিতেও শ্রেণী শোষণ বিদ্যমান। আর ইসলামী অর্থনীতিতে শ্রেণী শোষণ সম্পূর্ণ নিষিদ্ধ, অর্থাৎ এখানে শ্রেণী শোষণ করার কোনো সুযোগ নেই। ধনী শ্রেণী গরিব শ্রেণী, ধনীরা গরিবদের উপর শ্রেণী শোষণ করবে এরকম করা নিষিদ্ধ। কারণ ওখানে যে বলা হয়েছে কোরআনের একটা আয়াতে এরকম বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা তোমাদের যে অধীনস্থ যারা মানে আপনাদের কাছে কাজ করবে, সেই অধীনস্থদের ঘাম শুকানোর আগে, শ্রমিকদের ঘাম শুকানোর আগে তাদের পারিশ্রমিক দিয়ে দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে। তাই এখানে শ্রেণী শোষণ সম্পূর্ণ নিষিদ্ধ। এবং এটার ক্ষেত্রে আরো অনেক কথা আছে যেগুলো হচ্ছে কি শ্রেণী শোষণ করতে সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। আর অর্থ ব্যবস্থার উৎস সমূহ, এই যে গণতান্ত্রিক অথবা সমাজতান্ত্রিক মিশ্র অর্থনীতি, ইসলামিক অর্থনীতি, এগুলোর উৎস কোথায়, এগুলো কোত্থেকে এসেছে? মূলত এই যে গণতান্ত্রিক অর্থনীতি, সমাজতান্ত্রিক অর্থনীতি, মিশ্র অর্থনীতি, এগুলো হচ্ছে মানব রচিত কিছু নিয়ম কানুন। এই সমাজতান্ত্রিক অর্থনীতি, গণতান্ত্রিক অর্থনীতি, এগুলো মানব সৃষ্ট নিয়ম কানুন, মানুষরা বানাইছে। সমাজতান্ত্রিক মিশ্র এই সবগুলো স্থিরতা হচ্ছে কি এই অর্থব্যবস্থা সময়ের মূল উৎস হচ্ছে কি মানব সৃষ্ট নিয়ম কানুন, অর্থাৎ মানুষের তৈরি নিয়ম কানুন। আর ইসলামী অর্থনীতির মূল উৎস হচ্ছে কি পবিত্র কোরআন ও হাদিস। কোরআন ও হাদিসের ভিত্তিতে ইসলামী অর্থনীতি উৎস, অর্থাৎ কোরআন ও হাদিস হচ্ছে কি অর্থনীতি, ইসলামী অর্থনীতি উৎস। এরপর বলা হচ্ছে দাম ব্যবস্থা। বলা হচ্ছে গণতান্ত্রিক অর্থব্যবস্থার দাম নির্ধারিত হয় স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। এখানে দাম স্বয়ংক্রিয় মানে কি নিজে নিজে, অর্থাৎ দাম যোগান এবং পণ্যের যোগান এবং চাহিদা এটার উপর ডিপেন্ড করে নিজেরা নিজেরা দাম নির্ধারিত হবে। এখানে দাম কেউ নির্ধারণ করে দিবে না, বরং চাহিদা আর যোগানের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে কিভাবে দাম নির্ধারণ হবে, এটা হচ্ছে কি স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। আর এটা বলা হচ্ছে কি সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, বলা হচ্ছে কি এটা নিয়ন্ত্রিত দাম ব্যবস্থা। এখানে যোগান এবং চাহিদার পারস্পরিক প্রতিক্রিয়ার ফলে দাম নির্ধারণ হবে না, বরং সরকার নির্দিষ্টভাবে দাম নির্ধারণ করে দিবে পণ্যের। আর মিশ্র অর্থনীতিতে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, অর্থাৎ এখানেও পণ্যের যোগান এবং চাহিদার ভিত্তিতে দাম নির্ধারণ হবে। এরপর বলা হচ্ছে ইসলামী অর্থনীতিতে হচ্ছে কি নিয়ন্ত্রিত দাম ব্যবস্থা। এখানেও মানে এক কথায় এখানে পণ্যের দাম কি থাকবে, নিয়ন্ত্রিত থাকবে সরকার কর্তৃক, বা হচ্ছে কি একটা আলোচনার পরিপ্রেক্ষিতে পণ্যের দাম নিয়ন্ত্রিত নির্দিষ্ট থাকবে, এরকম এর হচ্ছে মূলত ইসলামী অর্থনীতি। তাহলে আমরা আজকে এখানে অর্থনৈতিক ব্যবস্থা সমূহের বিভিন্ন কাইন্ডস, মানে কত ধরনের অর্থনৈতিক ব্যবস্থা রয়েছে এবং সেই অর্থনৈতিক ব্যবস্থা সমূহের মধ্যে পার্থক্য কি, সেগুলো বিষয়ে আমরা আজকে আলোচনা করেছি। ইন ডিটেইলস পুরো বিষয়টা আমি কয়েক মিনিটের মধ্যে আপনাদেরকে একটু আরেকবার কমপ্লিট করতেছি, খেয়াল করবেন। আমাদের আজকের আলোচনা ছিল অর্থনৈতিক ব্যবস্থা। অর্থনৈতিক ব্যবস্থায় আমরা বলছি অর্থনৈতিক ব্যবস্থা কাকে বলে, সেখানে আমরা বলছি অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে কিছু নিয়ম কানুন, একটা সমাজ বা একটা দেশের মধ্যে ওই দেশের অর্থনৈতিক কার্যকলাপকে কেন্দ্র করে যতগুলো নিয়ম কানুন বা রীতিনীতি গঠিত হয় তার প্রাতিষ্ঠানিক রূপকে বলা হয়েছে অর্থনৈতিক ব্যবস্থা। তো পৃথিবীতে কতগুলো অর্থনৈতিক ব্যবস্থা আছে? আমরা বললাম পৃথিবীতে 4টা অর্থনৈতিক ব্যবস্থা আছে, গণতান্ত্রিক অর্থব্যবস্থা, সমাজতান্ত্রিক, মিশ্র এবং ইসলামী অর্থনীতি। এই 4টি অর্থনীতি প্রথমত আমাদের জানতে হবে কাকে বলে। তা আমরা বলছি গণতান্ত্রিক অর্থনীতি, যেখানে সকল উপকরণের মালিকানা ব্যক্তিগত মালিকানা বিদ্যমান, সরকারি কোনো মালিকানা নাই, অবাধ দাম প্রক্রিয়া নিয়ে বাজার পরিচালিত হয়, সেটাকে বলা হচ্ছে গণতান্ত্রিক অর্থনীতি। আর মিশ্র অর্থনীতি বলা হয়েছে যেখানে সকল উপকরণের একমাত্র মালিক সরকার, ব্যক্তিগত কোনো মালিকানা নাই, নিয়ন্ত্রিত দাম প্রক্রিয়া বাজার পরিচালিত হয়, সেটা বলেছে কি আপনার সমাজতান্ত্রিক বা সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থনীতি। আর মিশ্র অর্থনীতি বলা হয়েছে যেখানে
গণতান্ত্রিক এবং সমাজতান্ত্রিকের গুণগুলো নিয়ে গঠিত হয়েছে, দুর্বলতাগুলো পরিত্যাগ করা, সেটা মিশ্র অর্থনীতি। ইসলামী অর্থনীতি হচ্ছে যেখানে কোরআন ও সুন্নাহর ভিত্তিতে যে অর্থনীতি গঠিত হয় সেটা হচ্ছে কি ইসলামী অর্থনীতি। তো এখানে ভালো খারাপ এই জিনিসটা সৃজনশীল বোঝার জন্য মোস্ট ইম্পর্টেন্ট যে কথাটা বললাম এটা ঠিক মনে রাখবেন। খারাপ, সকল খারাপের মূল উৎস হচ্ছে কি গণতান্ত্রিক অর্থনীতি, আর এর চেয়ে একটু ভালো হচ্ছে বা হচ্ছে খারাপ, এটা হচ্ছে সবচেয়ে খারাপ। সমাজতান্ত্রিক হচ্ছে কি খারাপ, মিশ্র অর্থনীতি বলবো ভালো, আর ইসলামী অর্থনীতি হচ্ছে সবচেয়ে ভালো। এরপর এই যে দেখেন গণতান্ত্রিক যদি দেখেন এখানে উপকরণের মালিকানা, ব্যক্তিগত মালিকানা বিদ্যমান। যেহেতু ব্যক্তিগত মালিকানা বিদ্যমান তাই এখানে শ্রেণী শোষণ আছে। যেহেতু এখানে ব্যক্তিগত মালিকানা বিদ্যমান তাই এখানে উদ্যোগের স্বাধীনতা রয়েছে, ব্যক্তির উদ্যোগের স্বাধীনতা রয়েছে। যেহেতু ব্যক্তির উদ্যোগের স্বাধীনতা রয়েছে তার মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন এবং শ্রেণী শোষণ থাকবে, এবং এগুলো হচ্ছে নিয়ম কানুন হচ্ছে কি মানব সৃষ্ট। আর সমাজতান্ত্রিক অর্থনীতি যেহেতু সরকার কর্তৃক পরিচালিত তাই এখানে ব্যক্তিগত কোনো মালিকানা নাই, এখানে সকল উপকরণের একমাত্র মালিক হচ্ছে রাষ্ট্র। আর এখানে ব্যক্তিগত উদ্যোগের স্বাধীনতা না থাকায়, রাষ্ট্রীয় উদ্যোগের স্বাধীনতা থাকায় এখানে মূল উদ্দেশ্য হচ্ছে কি সামাজিক কল্যাণ এবং শ্রেণী শোষণ নেই। তাই আমরা বললাম এটার চেয়ে এটা একটু ভালো। আর মিশ্র অর্থনীতি এটার চেয়েও ভালো। সেটা কি এখানে রাষ্ট্রীয় মালিকানা, ব্যক্তিগত মালিকানা উভয় রয়েছে। এখানে ব্যক্তিগত উদ্যোগের স্বাধীনতা, রাষ্ট্রীয় উদ্যোগের স্বাধীনতা উভয় রয়েছে। এখানে সামাজিক কল্যাণ এবং হচ্ছে কি মুনাফা অর্জন দুটোই উদ্দেশ্য। আবার এখানে শ্রেণী শোষণ বিদ্যমান যেহেতু ব্যক্তি আছে সেজন্য। আশা করি বুঝছি। আর ইসলামী অর্থনীতি বলছে এটা কোরআন সুন্নাহর ভিত্তিতে হবে। এখানে মালিকানা, সম্পদের মালিকানা শুধুমাত্র আল্লাহ আর মানুষ তার প্রতিনিধি বলা হয়েছে। ব্যক্তিগত রাষ্ট্রীয় উভয় উদ্যোগের স্বাধীনতা রয়েছে। আর শ্রেণী শোষণ সম্পূর্ণ নিষিদ্ধ। মূল উদ্দেশ্য হচ্ছে কি ইসলামী অর্থনীতির মূল উদ্দেশ্য হচ্ছে কি সামাজিক কল্যাণ। তো আজকে এইটুকু আমরা আলোচনা করেছি, আশা করি আপনাদের বোঝার কথা। তারপর অসুবিধা থাকলে আমাকে কমেন্ট বক্সে বলবেন, আমি নিশ্চয়ই আপনাদের জন্য চেষ্টা করব আরো ভালোভাবে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকে এইটুকু। যদি আপনাদের এই ক্লাসটি অনেক ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। অবশ্যই এটা বলবো আমাদের ইউটিউব চ্যানেল অবশ্যই যারা সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।